গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে বেসিক মার্কআপ HTML5 এর। তো আজকে আমরা সেখান থেকেই শুরু করব। এই ছিল আমাদের গত দিনের বেসিক মার্কআপ। ব্রাউজারে যদি আমরা দেখি তাহলে আমরা এই মার্কআপটা পেয়েছিলাম, এই আউটপুটটা পেয়েছিলাম। তো এখানে আরেকটা ব্যাপার লক্ষণীয় যে আমাদের যে কন্টেন্ট আছে এই কন্টেন্টের HTML5 এ এসে আমরা নতুন আরো কিছু যুক্ত হতে দেখেছি। যেমন আমাদের বডিতে হেডার এবং ফুটার আমরা ব্যবহার করেছি। এখানে আমাদের বিভিন্ন প্রয়োজনীয় ইনফরমেশন থাকে হেডার এবং ফুটারে। তেমনি আমাদের মেইন সেকশন যে এরিয়াটা, এই সেকশন এরিয়াতে আমরা যে আর্টিকেল গুলা নিব বা শো করাবো, যেসব কন্টেন্ট আমরা শো করাবো সেই সব আর্টিকেলেরও একটা করে হেডার এবং ফুটার থাকবে। এটা HTML5 এর নতুন একটা সংযোজন। যাই হোক, এতে আমাদের কাজ আরো সহজ হয়ে গেছে এবং বুঝতেও আমাদের সুবিধা হবে যে হ্যাঁ, এই আর্টিকেলের আমরা যে হেডিংসটা দিচ্ছি সেই হেডিংসটা কোথায় থাকবে এবং ফুটারে কি কি থাকবে, যেমন হলো কে পোস্ট করছে, কখন পোস্ট হয়েছে, কবে পোস্ট হয়েছে, এরকম জাতীয় ইনফরমেশন গুলো ফুটারের ভিতরে থাকবে। তো যাই হোক, আমরা এজ গ্রুপ নিয়েছিলাম এর আগে। মূলত সেই এজ গ্রুপটাই হেডার অংশের ভিতরেই। আমরা এটাকে একটু ইন্ডেন্ট করে নিই এবং মনে রাখবেন যেন দুই আর্টিকেল ট্যাগের ভিতরেই এই আমাদের হেডার এবং ফুটার ট্যাগটা থাকে। এবং যে আমরা এখানে যে কন্টেন্ট গুলো লিখবো সেই কন্টেন্ট গুলার পরে আমাদের ফুটার, মূলত আমরা বডিতে যেভাবে হেডার এবং ফুটার ইউজ করি সেভাবেই ফুটারে ধরুন পি দিয়ে আমি লিখলাম রিটেন বাই রকন। এটাকে যদি সেভ করি এবং ব্রাউজারে আমরা যদি দেখি, এখানে চলে আসছে রিটার্ন বাই রকন। তো আমরা এই মেইন সেকশনের ভিতরে আমরা আরো অনেক আর্টিকেল ইউজ করতে পারি। সেভ করলাম, ব্রাউজারে গিয়ে দেখলে আমাদের দ্বিতীয় আর্টিকেলটা চলে আসছে। আমরা যদি এটাকে একটু চেঞ্জ করি যে ওয়েলকাম টেক্সট টু সাব, এখানে সেকেন্ড সাবটেক্সট দিই, সেকেন্ড সাবটেক্সট ফর ওয়েলকাম। এখন যদি আমরা এটা ব্রাউজারে দেখি তাহলে দেখবো যে আমাদের দুইটাই চলে আসছে। তো এই হলো যে বেসিক মার্কআপ HTML5 এর। এখন আমরা দেখব যে CSS3 এর নতুন কি কি সংযোজন হয়েছে। এই বেসিক বিষয়গুলো আমরা জানার পরে আমরা অবশ্যই প্রজেক্ট একটা করব এবং সেই প্রজেক্টের মাধ্যমে আমরা অবশ্যই এই ব্যাপারগুলা আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো একটা নতুন ফাইল নেই, নতুন ফাইলে যদি আমি ওই ফাইলটাই তো দেখাইতে পারতাম, যাই হোক নতুন করে নেই, এতে বোঝার সুবিধা হবে। দিস ইজ ফার্স্ট লাইন লিখলাম। সেম এটাকে যদি এখন কপি করে নেই, তিনটা আমরা নেই, সেকেন্ড লাইন দিই, সরি সরি থার্ড লাইন। এটাকে যদি আমরা সেভ করি, দিই CSS attribute,
আমরা আজকে অ্যাট্রিবিউট যেহেতু করব, অ্যাট্রিবিউট সিলেক্টরস, তো অ্যাট্রিবিউট নাম দিয়ে সেভ করলাম। টাইটেল অ্যাট্রিবিউট সিলেক্টর, আমরা আমাদের একটা স্টাইল শিট লিংক করাবো। লিংক স্টাইল শিট টাইপ টেক্সট। এখানে যেহেতু আমাদের কোনো স্টাইল নেই, তো আমরা আপাতত এটাকে এক নাম দেই, সাপোজ মেইন ডট সিএসএস দিলাম, সেভ করলাম। তো আমাদের অবশ্যই একটা সিএসএস ফাইল ক্রিয়েট করতে হবে। সিএসএস আমি সেভ করে নিচ্ছি মেইন ডট সিএসএস। তো এখানে দেখুন যে আমরা আগে যে আগের ভার্সনগুলোতে ইউজ করেছিলাম আইডি অথবা ক্লাস দিয়ে কাজ করেছিলাম, ডিভে হোক বা অন্য কিছুতে হোক, আমরা আইডি এবং ক্লাস ব্যবহার করেছিলাম। তো এখানেও যদি আমি সেই আইডি দিই, ফার্স্ট দিলাম এবং যদি সেভ করি এবং এই আইডিতে যদি আমি ফাউন্ড ফার্স্ট দিয়ে যদি আমি কিছু স্টাইল সাপোজ কালার দেই ইয়েলো গ্রিন, এই কালারটা যদি দিই এবং ব্রাউজারে যদি এটা অ্যাট্রিবিউটটা আমরা দেখি, ব্রাউজারে দেন আমাদের প্রথমটা কিন্তু কালার হয়ে গেছে। সো এটাকে আমরা ক্লাস দিয়েও করতে পারতাম। এটার আইডি এর জায়গায় যদি ক্লাস দেই তাহলে আমাদের স্টাইলে চেঞ্জ করতে হবে। স্টাইলে তখন এটার পাউন্ড সাইন থাকবে না, তখন সেটা পিরিয়ড সাইন হয়ে যাবে, মানে ডট বা যেটাকে আমরা বলি সেই সাইন, সেটা দিলেও আমরা কিন্তু সেম রেজাল্ট দেখতে পাই। তো যদি আমরা এর সামনে পি দিয়ে সিলেক্ট করি তাহলে কি হবে, আগে আমরা জেনেছিলাম যে আমরা এই কালারটা ব্যবহার করব, যে এখানে ফার্স্ট নামে একটা ক্লাস থাকবে, কিন্তু সেখানে আরেকটা শর্ত যুক্ত হলো এখন, যে সেটাকে অবশ্যই পি ট্যাগের হতে হবে। আমরা যদি সোর্স কোডে এখানে স্প্যান বা আলাদা কিছু নেই, স্প্যান নেই, স্প্যান দিয়ে স্প্যান ক্লাস যদি ফার্স্ট দিই এবং এখানে যদি একটা টেক্সট লিখি দিস ইজ স্প্যান লাইন, ওকে, এটা সেভ করলাম। এখন ব্রাউজারে যদি দেখি আমাদের কিন্তু এটা কালার হয়নি, কিন্তু আসলে আমাদের কালার কিন্তু ফার্স্ট ক্লাসে দেওয়া ছিল, কিন্তু ওই যে আমরা শর্ত যুক্ত করে দিলাম যে পি ট্যাগের হতে হবে। দেখুন আমাদের এখানে স্প্যান আছে, স্প্যানেও ফার্স্ট ক্লাস আছে, এখানে এখানেও ফার্স্ট ক্লাস আছে, কিন্তু এটা স্প্যানের ভিতরে হওয়ায় কিন্তু আমাদের ওই ট্যাগটা ওই স্টাইলটা কাজ করেনি। শুধু পি ট্যাগ যেখানে আছে সেই সেই সেইখানে যে ক্লাসটা আছে ফার্স্ট ক্লাস, তখন সেটাকে সে কালার করে নিয়েছে। তো এটা আমরা আগে দেখেছিলাম। তো এখন CSS3 তে আমরা এটা আরো অন্যভাবে করতে পারি। এই অ্যাট্রিবিউট দিয়ে যেমন নেম
নেম লিখে যদি আমরা পরের প্যারাগ্রাফটাকে একটা নেম দেই, নেম ইকুয়াল যে কোনো একটা নাম যদি দেই, স্কাই সাপোজ, সে কিন্তু পরে ওই যে নেম অ্যাট্রিবিউটটা সে পেয়ে গেছে, এই কারণেই সে কিন্তু পরের আমার দ্বিতীয় লাইনটাকে কালার করে দেখাচ্ছে। এখন এখানে আমি যদি সোর্স কোডে আরো যদি আরেকটা যদি আমি নেম দেই, সাপোজ নেম ইকুয়ালস ব্লু, এখন কি হবে যে আমার আরেকটাতেও নেম পেয়ে গেছে। তো এইটা যদি আমরা রোধ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে নেমটা সিলেক্ট করে দেব, যে নেম স্কাই, শুধু স্কাই নাম দিয়ে যেটা থাকবে সেটাই আমাদের তখন কালার হবে। এখন কিন্তু আর তৃতীয় লাইন আর হচ্ছে না। আরেকটা জিনিস যদি এখন আমরা দেখি, সাপোজ আমি এখানকার এটার নাম চেঞ্জ করে দিলাম, নেম ইকুয়ালস সাপোজ এটা আমি ব্লু স্কাই, দেন এটার নাম হচ্ছে স্কাই ব্লু, স্কাই ব্লু কালার যদি নেম দেই, এবং স্টাইলে আমরা যদি এই নেমটাকে চেঞ্জ করে নেম ক্যারোসাইন, যেটা 6 এর আপনারা 6 এর উপরে পাবেন, সো ক্যারোসাইন, এখানে আমি যদি ব্লু দিই, তাহলে এই ক্যারোসাইনের অর্থ হচ্ছে যে ব্লু দিয়ে মানে স্টার্টিং পয়েন্ট, যে এই আমি যে ব্লুটা লিখেছি, ব্লু দিয়ে যে যেসব কোড শুরু হয়েছে সেসব কোডকে শুধু সে এই কালারে নিয়ে যাবে। চলুন দেখি, রিফ্রেশ করলে আমাদের দেখুন প্রথম লাইনটাকে সে কালার করতেছে। কারণ হলো যে আমাদের প্রথমে এটা ব্লু দিয়ে শুরু, এর সাথে যাই থাকুক না কেন, সে কিন্তু শুরু হয়েছে ব্লু দিয়ে। এবার যদি আমরা ক্যারোসাইনকে উঠিয়ে ডলার সাইন দিই এবং পেজকে রিফ্রেশ করি, এবার কিন্তু দ্বিতীয় লাইনটা কালার হয়েছে। কেন? কারণ ডলার সাইন দিয়ে সে শুধু শেষে যে মানে আমরা এখানে যে নেমটা দিয়েছি সেটা যে শেষে থাকলে তখন সে সেটাকে কালার করবে। সোর্স কোডে দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের কিন্তু এটা প্রথমে স্কাই শুরু হয়েছে এবং শেষে ব্লু আছে, কিন্তু আগেরটাতে ব্লু ছিল প্রথমে, এর পরেরটাতে ব্লু কিন্তু শেষে নাই, শেষে কালার আছে। সো এই কারণেই সে দ্বিতীয় লাইনটাকে কালার হয়ে গেছে। এখন যদি আরেকটা যে স্টার চিহ্ন, স্টার সাইন যদি আমরা দিই, স্টার সাইন মিন্স এই ব্লু এই ব্লু ওয়ার্ডটা যেখানেই থাক না কেন, সে সেটাকে খুঁজে সেই লাইনকে কালার করবে। যদি আমরা এটাকে সেভ করি, ফাইল টু সেভ অল দেই, দেন ব্রাউজারে গিয়ে যদি রিলোড করি, যে আমাদের তিনটা লাইনে কালার হয়ে গেছে। কেন? কারণ আমাদের এখানেও ব্লু আছে, এখানেও ব্লু আছে এবং এখানেও ব্লু আছে। আমাদের তিনটা লাইনেই ব্লু দিয়েই ব্লু শব্দটা আছে, এই কারণে সে তিনটা লাইনকেই কালার করেছে। আমি যদি এখানে স্কাইটা তুলে দিই,
এবং যদি শুধু ব্লু রাখি এবং সেভ করি, সেক্ষেত্রেও কিন্তু আমার লাইন 3টা কালারই থাকবে। এই হলো আমাদের CSS3 এর নতুন কিছু অ্যাট্রিবিউট সিলেক্টরস। আরো অনেক কিছু দেখবো, আরো অনেক কিছু শিখবো। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকুন এবং আরো বেশি বেশি জানার জন্য গুগলের হেল্প নিন আর সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। পরের টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে স্বাগতম।